চ্যাপ্টার ৩৩৯ সাইকায়াট্রিস্ট। কাঁচের নলের ভেতর রাখা শান্ত করার তরল ওষুধটা হাতে নিল শ্যারন। সে স্বচ্ছ তরলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল এবং হালকা করে মাথা নাড়াল। ঠিক আছে, যে কোনো মানুষই এমন একজনকে পছন্দ করবে যে অকারণে কথা খরচ করে না। ক্লাইন হাসল এবং বলল, মিস শ্যারন, যুদ্ধের জন্য তোমরা কোন কোন জায়গাগুলো পছন্দ করেছ তা কি আমাকে বলা যাবে? আমি আগামী কয়েকদিন ওই এলাকাগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। তাহলে তোমরা শেষ পর্যন্ত যে জায়গায় বেছে নাও না কেন, আমার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। যেহেতু যুদ্ধের জায়গাটা বেছে নেওয়ার পুরো অধিকার শ্যারনদের হাতে আছে, তাই তারা এটা নিয়ে চিন্তা করবে না যে ক্লাইন পুলিশকে খবর দিয়ে দেবে কিনা, অথবা অন্য কোনো বিয়ন্ডার এসে পরিস্থিতির সুযোগ নিতে পারে এমন ভয়ও তাদের পাওয়ার কথা না। ক্লাইন মনে মনে ভাবল, অবশ্য শ্যারন যদি তাকে একদমই বিশ্বাস না করে, তবে সে হয়তো আবারও তাকে দিয়ে সত্যি বলার কোনো শপথ করিয়ে নিতে পারে। শ্যারন তার নীল চোখের মণি দুটো দিয়ে কয়েক সেকেন্ড ক্লাইনের দিকে তাকিয়ে থাকল। তারপর সে বলল, যখন বাসায় ফিরবে তখন ব্যাকল্যান্ডের একটা ম্যাপ রেডি করো, সেটা কফি টেবিলের ওপর রেখে দিও। ক্লাইন জবাব দিল, কোনো সমস্যা নেই, আমি আশা করছি আমাদের এই সহযোগিতা শুধু সফলই হবে না, বরং আনন্দদায়কও হবে। কথাটা শেষ করে ক্লাইন অভ্যাসগতভাবে হাত মেলানোর জন্য সামনের দিকে ঝুঁকল। শ্যারন একবার নিচের দিকে তাকিয়ে ক্লাইনের হাতের দিকে তাকাল, তারপর তার শরীরটা ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যেতে শুরু করল। ক্লাইন তার বাড়ানো ডান হাতটা আর নামাল না, বরং সেটা দিয়ে নিজের কালো চুলগুলো একটু ঠিক করে নিল এবং নিজেই একটু শুকনো হাসি হাসল। সে আসলে যুদ্ধের জায়গাটা আগেভাগে জানতে চেয়েছিল শুধু প্রস্তুতির জন্যই নয়, বরং শ্যারন আর ম্যারিককে চোখে চোখে রাখার জন্য। যদিও তাদের আদর্শ হল নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন করে রাখা এবং কাজ শেষ হয়ে গেলে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া তাদের স্বভাব নয়, কিন্তু ক্লাইন নিশ্চিত ছিল না যে রেথ স্টিভ, জম্বি জেসন কিংবা ওয়েরউলফ টায়ারের কাছে এমন কিছু আছে কিনা যা পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেতে পারে। যদি সেখানে সত্যিই এমন কোনো সম্পদ থাকত যা যে কোনো সাধারণ বিয়ন্ডারের মনে শয়তানি বুদ্ধি জাগিয়ে দিতে পারে, তবে ক্লাইন গ্যারান্টি দিতে পারছিল না যে ওই দুইজন নিজেদের সামলে রাখতে পারবে কিনা। তাই তাকে আগেভাগেই পরিবেশটা চিনে রাখতে হবে এবং দরকার পড়লে পালানোর একটা পথ তৈরি করে রাখতে হবে। এর মানে এই নয় যে ক্লাইন শ্যারনকে বিশ্বাস করে না, যার সাথে সে জীবন মরণ লড়াই করেছে, বরং এটা হলো নিজেকে বাঁচিয়ে রাখার সবচেয়ে সাধারণ একটা পদ্ধতি। কাউকে আঘাত করার ইচ্ছা মানুষের থাকা উচিত নয়, কিন্তু নিজের নিরাপত্তার ব্যাপারে তাকে সবসময় সতর্ক থাকতে হবে। ক্লাইন জানালার বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং মনে মনে একটা প্রবাদ আওড়াল। গাড়িটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে পেছনে পড়ে থাকছিল। রাস্তাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি চওড়া আর পরিষ্কার দেখাচ্ছে। মিন্স্ক স্ট্রিটের বাসায় ফিরতে তার প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগল। এই সময়ে ঘোড়ার গাড়ি নিয়ে চলাফেরা করাটা সত্যিই বেশ ব্যয়বহুল। ক্লাইন ওপরের দিকে তাকাল। আকাশটা এখন প্রায় পুরোপুরি কালো হয়ে গেছে এবং মেঘের আড়াল থেকে রক্তিম চাঁদটা কোনোমতে উঁকি দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ হাঁটার পর সে লক্ষ্য করল যে আইনজীবী জার্গেনের বাড়ির সব আলো নেভানো। সে তার পকেট ঘড়িটা বের করল এবং সময়টা দেখে নিল। ক্লাইন একটু হেসে জার্গেনের দরজার কাছে গেল এবং তার কাছে থাকা চাবিটা দিয়ে দরজাটা খুলল। ঠিক সেই মুহূর্তে কালো বিড়াল ব্রোডি দরজার পেছনে চুপচাপ বসেছিল। সে তার গোল গোল সবুজ চোখ দুটো দিয়ে আগন্তুক ক্লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। পুরো ঘরটা অন্ধকার আর নিস্তব্ধ হয়ে আছে, এক অদ্ভুত একাকিত্ব ঘিরে ধরেছে চারপাশটাকে। ক্লাইন নিচে ঝুঁকে ব্রোডির মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্রোডি খুব দ্রুত পিছিয়ে গেল এবং এক ধরনের বিরক্তি নিয়ে ক্লাইনের হাতটা সরিয়ে দিল। ক্লাইন শব্দ করে হেসে উঠল এবং গ্যাস ল্যাম্পটা জ্বালিয়ে নিল। জার্গেনের কথা মতো সে আলমারির কাছে গেল এবং ব্রোডির জন্য রাখা খাবারগুলো খুঁজে বের করল। এরপর সে রান্নাঘরে গিয়ে কেটলিতে করে জল বসাল এবং ব্রোডির প্রিয় খাবার মুরগির বুকের মাংস সেদ্ধ করতে শুরু করল। কালো বিড়ালটা তার পিছু পিছু রান্নাঘরে আসল এবং এক লাফে কাউন্টারের ওপর উঠে বসল। সে কোনো শব্দ না করে চুপচাপ ক্লাইনের পাশে বসে তাকে দেখতে লাগল। ক্লাইন বিড়ালটার দিকে একবার তাকাল এবং মাংসগুলো ছোট ছোট টুকরো করতে করতে ব্রোডির সাথে গল্প শুরু করল। তুমি নিশ্চয়ই মিসেস ডরিসকে খুব মিস করছো, তাই না? তুমি কি তার শরীরের অবস্থা নিয়ে দুশ্চিন্তা করছ? আইনজীবী জার্গেনও আজ বাড়িতে নেই। তুমি কি একা থাকতে থাকতে খুব বোর হয়ে গেছ? তোমার কি খুব একা লাগছে? কথা বলতে বলতে ক্লাইনের গলাটা একসময় নিস্তেজ হয়ে আসল। কালো বিড়াল ব্রোডি ওখানেই বসে থাকল এবং শান্ত চোখে তাকে দেখতে লাগল। সে কোনো শব্দ করল না, এমনকি একটু মিউ মিউ পর্যন্ত করল না। অড্রে হলের আজ লেডি নর্মার বাসায় চা খাওয়ার নিমন্ত্রণ ছিল। লেডি নর্মা খুব উষ্ণ অভ্যর্থনার সাথে সেখানে উপস্থিত অতিথিদের সাথে অড্রে হলের পরিচয় করিয়ে দিলেন। এরা হলেন অতীন্দ্রিয়বাদ বা মিস্টিসিজম নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞ, যাদের কথা আমি তোমাকে বলেছিলাম। ইনি হলেন মিস্টার হিলবার্ট আলুকার্ড, একজন মনোবিজ্ঞানী এবং জুয়েলারি ডিজাইনার।
তিনি একজন অত্যন্ত মেধাবী মানুষ। আর ইনি হলেন মিস এসকালান্তে ওসেলেকা। তিনি একজন মানসিক রোগের চিকিৎসক, যাকে আমরা সাধারণত সাইকিয়াট্রিস্ট বলে থাকি। হিলবার্ট আলুকার্ডের বয়স 40-এর কোঠায় এবং তাকে দেখে দক্ষিণ মহাদেশের মানুষ বলে মনে হয়। তার গায়ের রং খানিকটা বাদামি ধরনের। তার বাদামি চুল, নীল চোখ আর মুখের গড়ন খুব একটা আহামরি কিছু নয়। তাকে দেখে খুব শান্ত এবং অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ মনে হচ্ছিল। অন্যদিকে এসকালান্তে ওসেলেকা ছিলেন একদম বাচ্চার মতো গোলগাল চেহারার একজন মহিলা। তিনি পেশায় একজন মনোচিকিৎসক হলেও তাকে দেখতে কোনো স্কুল পড়ুয়া কিশোরীর মতো লাগছিল। তিনি অড্রে হলের চেয়ে উচ্চতায় 3 বা 4 সেন্টিমিটার ছোট ছিলেন। তার কোমর পর্যন্ত লম্বা কুচকুচে কালো চুল ছিল এবং তার চোখের মণি ছিল হ্রদের জলের মতো নীল। অড্রে হল তাদের সাথে কুশল বিনিময় করলেন এবং তারপর আসন গ্রহণ করলেন। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে আলুকার্ড আর এসকালান্তে তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অড্রে তার টেলিপ্যাথিস্ট ক্ষমতা ব্যবহার করলেন না এবং এমন ভান করলেন যেন তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি যখন অতীন্দ্রিয়বাদ নিয়ে কথা শুরু করলেন, তখন তিনি নিজের আবেগের দিকে খুব কড়া নজর রাখছিলেন। তিনি নিশ্চিত করতে চাইলেন যে তাকে যেন একদম স্বাভাবিক আর যৌক্তিক মনে হয়। আমি কোনোভাবেই তাদের বুঝতে দিতে পারি না যে আমি একজন বিয়ন্ডার এবং আমি ইতোমধ্যেই স্পেকটেটর আর টেলিপ্যাথিস্ট পশন খেয়ে ফেলেছি। অড্রে হল খুব ভালো করেই জানতেন যে তাকে আজ ঠিক কোনো ভূমিকাটা পালন করতে হবে। শান্ত স্বভাবের আলুকার্ডের তুলনায় এসকালান্তে ওসেলেকা বেশ ভালো কথা বলতে পারতেন। কিছুক্ষণ আলাপচারিতার পর তিনি অড্রেকে জিজ্ঞেস করলেন, তুমি কি মেজর ইয়ার এবং মেজর মান্থ সম্পর্কে কিছু জানো? অড্রে খুব সাবধানে উত্তর দিলেন, না, আমি এগুলোর নাম আগে কখনো শুনিনি। তিনি এমনভাবে কথা বললেন যেন অতীন্দ্রিয়বাদ সম্পর্কে তার জ্ঞান খুব সামান্য। কিন্তু অড্রে মনে মনে হাসলেন, কারণ তিনি মিস্টার হ্যাংড ম্যানের কাছ থেকে আগেই এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলেন। এসকালান্তে খুব আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে বললেন, একটা গ্রহ তার কক্ষপথ থেকে বিচ্যুত হতে যে পরিমাণ সময় নেয় তাকে মেজর ইয়ার বলা হয়, যা মোট 25,920 বছর। অতীন্দ্রিয়বাদের জগতে একে একটা পূর্ণচক্র হিসেবে ধরা হয়, যা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। আর একটা মেজর মান্থ হল সেই সময় যা ওই বিচ্যুতি 12টি নক্ষত্রপুঞ্জের যে কোনো একটি অতিক্রম করতে নেয়। প্রতিটি মেজর মান্থ মানে 2160 বছর। এক মেজর মান্থ থেকে অন্য মেজর মান্থে যাওয়ার সময় পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। হিসাব অনুযায়ী আমরা বর্তমান মেজর মান্থের একদম শেষ সময়ের খুব কাছাকাছি চলে এসেছি। এসকালান্তে খুব সুন্দরভাবে কথা বলছিলেন এবং পুরো পরিবেশটা খুব বন্ধুত্বপূর্ণ করে তুলেছিলেন। অড্রে হল অনেক কিছু জানলেও সেটা লুকিয়ে রাখলেন এবং মাঝে মধ্যে কৌতূহলী হয়ে কিছু ভুল প্রশ্ন করতে লাগলেন। এভাবেই চায়ের আড্ডার সময়টা খুব দ্রুত শেষ হয়ে গেল। আড্ডা শেষে আলুকার্ড আর এসকালান্তে একই সাথে উঠে দাঁড়ালেন এবং লেডি নর্মার বাসা থেকে বিদায় নিলেন। এতে অড্রে হল খানিকটা হতাশ হলেন। তিনি ভেবেছিলেন তারা হয়তো এক পর্যায়ে সাইকোলজি অ্যালকেমিস্টস নিয়ে কোনো ইঙ্গিত দেবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা তেমন কিছুই বললেন না। অড্রে নিজেকে শান্ত করে ভাবলেন, এটা তো একটা গোপন সংগঠন, যা সবার সামনে আসা বারণ, তাই তাদের সদস্য বাছাই করার প্রক্রিয়া এত সহজ হওয়ার কথা নয়। মনে হচ্ছে তারা আমার সাথে আরও কয়েকবার দেখা করবে এবং গোপনে আমাকে পর্যবেক্ষণ করবে। যখন তারা পুরোপুরি নিশ্চিত হবে, তখনই হয়তো তারা আমাকে তাদের দলে নেওয়ার প্রস্তাব দেবে। অড্রে ভাবলেন এটা একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ তিনি এখন এই পুরো বিষয়টার রিপোর্ট মিস্টার ফুলকে দিতে পারবেন। অড্রে যখন বিদায় নেওয়ার জন্য তৈরি হলেন, লেডি নরমা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। তিনি হেসে বললেন, অড্রে, আমি লক্ষ্য করেছি যে তোমার মনোবিজ্ঞানের ওপর বেশ আগ্রহ আছে। তুমি বিয়ের আগে একজন মনোচিকিৎসক হওয়ার কথা কেন ভাবছ না? আর্ল হল এবং তার স্ত্রী দুজনেই এভারনাইট গডেস বা এভারনাইট গডেসের ভক্ত, তাই তারা তোমাকে এসব কাজে নিশ্চয়ই বাধা দেবেন না। অভিজাত সমাজে বিয়ের ব্যাপারটা বেশ দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। অনেক বিচার বিশ্লেষণ আর চিন্তাভাবনার পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এটা শুধু দুইজন তরুণীর বিষয় নয়, বরং দুটো পরিবারের মধ্যে একটা মৈত্রী আর সহযোগিতার বন্ধন। তাই অভিজাত মহিলারা 18 বছর বয়সে সামাজিকভাবে আত্মপ্রকাশ করলেও তাদের বিয়ে হতে হতে সাধারণত 26 বছর হয়ে যায়। একইভাবে একজন পুরুষ অভিজাত সাধারণত 28.5 বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন। তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অড্রে হল নিজের পছন্দের কাজ করার জন্য প্রায় 8 বছর সময় পাবেন। এভারনাইট গডেসের চার্চ সবসময় নারীদের বাইরে বেরিয়ে কাজ করতে উৎসাহিত করে এসেছে। অভিজাতদের মধ্যে অনেক তরুণীকেই সাহিত্যিক, সঙ্গীতশিল্পী কিংবা চিত্রকর হিসেবে দেখা যায়। অড্রে কিঞ্চিত হেসে মনে মনে ভাবলেন, এটা কি তার জন্য কোনো পরীক্ষা? তিনি উত্তর দিলেন, সেক্ষেত্রে আমাকে হয়তো আরও অনেক বই পড়তে হবে। আসলে অড্রের কাছে সবসময় মনে হতো যে সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদের জন্য মনোচিকিৎসক হওয়াটা খুব একটা নিরাপদ নয়, কারণ নাইট হক্স এবং ম্যান্ডেটেড পানিশার্সের মতো সংগঠনের ওপরতলার মানুষগুলো হয়তো বিয়ন্ডারদের অভিনয়ের কৌশল বা অ্যাক্টিং মেথড সম্পর্কে জানে, তাই তারা নিশ্চয়ই এই ধরনের পেশার মানুষদের ওপর কড়া নজর রাখে। লেডি নরমা তার উত্তরে সন্তুষ্ট হলেন বলে মনে হল। তিনি মাথা নেড়ে বললেন,
এসকালান্তে আর আলুকার্ট দুজনেই খুব চমৎকার শিক্ষক হতে পারবেন। অড্রে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বললেন, হয়তো আমি মিস এসকালান্তেকে আমার ঘরোয়া শিক্ষক হিসেবে রাখার কথা ভাবতে পারি। রবিবার সকালে যখন ক্লাইনের ঘুম ভাঙল, সে দেখল কফি টেবিলের ওপর রাখা ব্যাকলন্ডের ম্যাপটাতে কয়েকটা জায়গায় গোল দাগ দেওয়া আছে। জায়গাগুলো একে অপরের থেকে খুব একটা দূরে নয়, তাই পুরো সকালটা সে ওই এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগল। সে ভালো করে লক্ষ্য করল কোন বিল্ডিংটা কোথায় আছে এবং সবচেয়ে কাছের গির্জাটা ঠিক কত দূর। বিকেলে হাতে কিছুটা বাড়তি সময় থাকায় সে কোয়েলাগ ক্লাবে গেল তার বন্দুক চালানোর হাতটা ঝালাই করে নিতে। হলের ভেতর ঢোকা মাত্রই সে দেখল সার্জন অ্যারন সেরেস ক্যাফেটেরিয়া থেকে লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছেন। ক্লাইন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, অ্যারন, কেমন আছো তুমি? তোমার ভাগ্য কি এখন কিছুটা ভালো হয়েছে? অ্যারন সেরেসের চেহারা সাধারণত ভাবলেশহীন থাকে, কিন্তু আজ তাকে দেখে খুব খুশি মনে হল। তিনি আন্তরিকভাবে হাসলেন এবং বললেন, অন্তত এখন আর আমি আগের মতো দুর্ভাগা নই। আমি তোমার পরামর্শ মেনে ক্যাথেড্রালে গিয়েছিলাম এবং বিশপকে সব কথা খুলে বলেছি। তিনি আমাকে কনফেশনাল বক্সে গিয়ে এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করতে বললেন। প্রার্থনা করার সময় আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমার মনে হল দেবী আমাকে খুব শান্ত একটা অবস্থায় নিয়ে গেছেন। তারপর থেকেই আমার ভাগ্য আবার স্বাভাবিক হয়ে গেছে। প্রেইজ দ্য লেডি। এই কথা বলে তিনি তার বুকের ওপর একটা কাস্তে চাঁদের চিহ্ন আঁকলেন। ক্লাইন মনে মনে হাসল এবং ভাবল, আমার অভিজ্ঞতা বলে কোনো একজন সিকোয়েন্স 7-এর নাইটমেয়ার হয়তো তোমাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছিল। তারপর হয়তো কোনো একজন নাইট হক তড়িঘড়ি করে একটা যজ্ঞ বা রিচুয়াল আয়োজন করে দেবীর কাছে প্রার্থনা করেছে যাতে তোমার দুর্ভাগ্য কেটে যায়। ক্লাইন মুখে বলল, এটা তো চমৎকার খবর। ঠিক তখনই অ্যারন ক্লাইনের দিকে তাকিয়ে বললেন, শার্লক, আমার সবসময় মনে হয় তুমি গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ বা গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির উপর খুব একটা ভক্তি রাখো না। তুমি তোমার ধর্মবিশ্বাস পরিবর্তন করছো না কেন? আমার দিকেই দেখো, আমি একটা জলজ্যান্ত উদাহরণ। তুমি বরং এভারনাইট গডেসের ওপর বিশ্বাস রাখো।